আলো আঁধারের খেলা চলছে আকাশ জুড়ে। রাত হলেও আকাশে পূর্ণিমার চাঁদ। পুরো আকাশ জুড়ে ঝলমল করছে চণ্ডের তারা রূপ ঝলকানি আলোয় বাহারে সেজে উঠেছে চতুর্দিক। রাতের বেলা হওয়া সত্ত্বেও চাঁদের আলো পুরোপুরি স্পষ্ট না হলেও অনেকটা দেখা যাচ্ছে। ছাদের দোলনায় বসে দোল খাচ্ছি, খোলা চুলে হাওয়ার তালে তালে দুলছে। আম্মুরা বলে রাতের বেলায় চুল ছেড়ে ছাদে আসতে নেই, এতে নাকি সমস্যা হয়, ভূত পেত আছর করে। কিন্তু আমি সেসব শুনলে তো আমি আবার ওসবে ভয় পাই না। দোলনায় দুলছি আর এর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনের সমীকরণ মিলানোর চেষ্টায় আছি। আমার জীবনটাকে একভাবে সাজাতে চাই, আর আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে অন্যভাবে সাজিয়ে দেয়। আমাদের ভাবনা পরিকল্পনা বাইরেও কত কিছু ঘটে যায়, আমরা অবাক চোখে দেখি কিন্তু বুঝতে পারি না। সব কেমন এক মহলায় থমকে যায়, বদলে যায় জীবনের ছন্দ। যেন মানুষটা সব সময় আমাদের পাশে থেকে এক সময় সেই মানুষটা আমাদের ছেড়ে যায়। আবার যাকে আমরা কখনো কল্পনা করি না, সেই মানুষটা আমাদের সর্বসত্তা জুড়ে রয়ে যায়। জীবন মাঝে মাঝে সিনেমাকেও হারিয়ে দেয়। ধীর পায়ে ছাদের দরজা ঠেলে কেউ প্রবেশ করল। পায়ের চলন তার শব্দহীন, একটু একটু করে এগিয়ে আসছে কাছে। একটা সময় একদম বরাবরই এসে দাঁড়ালো। নিজের খেয়ালে মত্ত থাকায় সামনের মানুষটাকে খেয়াল করলাম না। এত রাতে এখানে কি করছিস? আনমনে জবাব দিলাম, ভাবছি কি। দ্বিতীয়বার অপর পাশ থেকে প্রশ্ন পেয়ে ধ্যান ভেঙে গেল। এখানে আমি ছাড়া অন্য কেউ তো ছিল না, তাহলে কে জিজ্ঞেস করছে কথাগুলো? আকাশের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালাম। আদ্র ভাই দাঁড়িয়ে আছে রেলিং হেলান দিয়ে। দোলনা থেকে রেলিংয়ের দূরত্ব সর্বোচ্চ 2 হাত হবে। উনি এখন এলো? বললি না তো কি ভাবছিস? তেমন কিছু না, জীবনের সমীকরণগুলো নিয়ে ভাবছিলাম। কথাটা শুনে অদ্র ভাই চুপ রইল, উল্টো প্রশ্ন করল না। হয়তো বুঝতে পেরেছে আমার কথার মানে। নীরবতা ফের চাঁদ দেখায় মনোযোগী হলাম। না তাকিয়ে বুঝতে পারছি আদ্র ভাই আমার দিকে তাকিয়ে আছে। তার চাউনি কেমন অন্যরকম। হঠাৎ কেমন অদ্ভুত কণ্ঠে প্রশ্ন করে বসলো, আফসোস হচ্ছে? বুড়ো কুচকে এলো। উনি কিসের কথা জিজ্ঞেস করে? কেন? আদ্র ভাই কাঁপা কাঁপা স্বরে বলল, ইভানকে পেলি না বলে। আদ্র ভাইয়ের কথা শুনে সময় নিলাম, কথাগুলো গুছিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ইভান ভাইকে পাইনি বলে কোনো আক্ষেপ নেই আমার। ভাগ্য যে থাকবে আমি অবশেষে গিয়ে তাকেই পাবো। ইভান ভাই আমার ভাগ্যে থাকলে আমি তাকে পেতাম। সে আমার ভাগ্যে নেই বলেই পাইনি, এতে আফসোসের কিছু নেই। সব থেকে বড় কথা, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। কোনটা আমাদের জন্য উপকারী কোনটা অপকারী এটা তিনি ভালো করেই জানেন। আল্লাহ তাআলা পরিকল্পনা বিরুদ্ধে গিয়ে আক্ষেপ কিংবা আফসোস কোনোটাই আমার নেই। একটু থেমে পড়লাম। সত্যি কথা বলতে ইভান ভাই বিয়ে করেছে শুনে আমার মাঝে কোনো অনুভূতি হয়নি। আমি ছিলাম সম্পূর্ণ অনুভূতিহীন। একেবারের জন্য মনে হয়নি কেন তাকে পেলাম না। তাকে পেলে হয়তো জীবনে অন্যরকম হতে পারত। এগুলো একেবারের জন্য আমার মস্তিষ্ক আসেনি। কিন্তু আজকের কথাগুলো শুনে তার জন্য খারাপ লাগা কাজ করছিল। তিনি যে পরিস্থিতির শিকার হয়েছে সেটা তিনি ডিজার্ভ করে না। যেই সময় বাড়ির সবাই তার পাশে থাকার কথা ছিল সেই সময়টা তিনি একা একা লড়ে গেছেন। কত প্রতিকূলতার সাথে তাকে লড়তে হয়েছে, এগুলো ভেবে তার যেন খারাপ লাগছিল। এই চাইতে বেশি কিছু না। আমার কথা শেষ হতেই আচমকা আদ্র ভাই আমায় জড়িয়ে ধরল। হুট করে জড়িয়ে ধরা ঘাবড়ে গিয়েছিলাম। আদ্র ভাই আমায় আলিঙ্গনে আবদ্ধ রেখে ধীর কণ্ঠে বলল, সবসময় একটা কথা মনে রাখবি, আমরা আমাদের জন্য বেটারটাই চয়েস করলে আল্লাহ তাআলা আমাদের জন্য বেস্টটা রাখে। তাই কখনো আক্ষেপ করবি না। মাথা নেড়ে সায় জানালাম। আগদের পর এই প্রথম আদ্র ভাই আমায় জড়িয়ে ধরেছে। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃদয় স্পন্দন অস্বাভাবিক গতিতে স্পন্দিত হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আদ্র ভাই আমার হার্টবিটের শব্দ বুঝতে পেরে যাবে। শীত দ্বারা বেয়ে আলাদা এক শিহরণ বয়ে যাচ্ছে। লজ্জায় গাল লাল হয়ে আসছে। এমন না যে আদ্র ভাই এর আগে কখনো আমায় জড়িয়ে ধরেনি, তবে এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এর আগে দুজন ভাই বোন অর্থাৎ কাজিন ছিলাম, আর এখন স্বামী স্ত্রী। সম্পর্কের সমীকরণে ছিন্ন
অনুভূতিও ছিন্ন। খানিকক্ষণ পর আদ্র ভাই ছাড়িয়ে নিয়ে বলল, চল আজকে তোকে মজার কিছু ঘটনা শোনাই। দোলনায় এক প্রান্তে আমি, অপর প্রান্তে আদ্র ভাই বসেছে। আদ্র ভাই আমার মাথাটা নিজের কোলে রেখে বলল, তুই শুয়ে থাক, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওনার কথা মতো ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আদ্র ভাই উৎসাহের সহিত বলে উঠল, শোন একবার কি হয়েছে। আমার এক ফ্রেন্ড একটা মেয়েকে প্রপোজ করবে। অনেক দিন ধরে মেয়েটার পিছু ঘুরছে, কিন্তু কিছুই বলতে পারছে না। এতপর সিদ্ধান্ত নিলাম একটা গিফটের সাথে চিরকুট দিবে। যেই ভাবা সেই কাজ। ও সারা রাত জেগে ভাবলো কি দেওয়া যায়, ভাবলো ফুলের তোড়া দিবে। পরের দিন মেয়েটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তো আমাকে মেয়ে ফ্রেন্ড নিয়ে ওকে ডাকলো। মেয়েটা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আপু? আমার বন্ধু তোমাকে কিছু বলতে চায়। নাদিম ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়েটার দিকে ফুলের তোড়া আর কাগজ বাড়িয়ে দিল। মেয়েটা কাগজটা খুলে অদ্ভুতভাবে তাকালো ওর দিকে। কড়া স্বরে জিজ্ঞেস করলো, আপনি এটা বুঝে শুনে লিখছেন তো? নাদিম লাজুক স্বরে বলল, হ্যাঁ। অমনি মেয়েটা হাতে ফুলের তোড়া দিয়ে ওকে মারা শুরু করলো। বেধড়ক মায়ের যাকে বলে। মারতে মারতে বলতে থাকলো, হারামজাদা, তোর শখ তো কম না, তুই আসছিস আমার এগুলো বলতে। তোর কি আমাকে দেখে এমন মনে হয়? মেয়েটা একচোট মেরে ফুল দিয়ে মুখে ছিঁড়ে দিয়ে কাগজগুলো ফেলে চলে যায়। আমরা সবাই অবাক, এমন কি হলো যে মেয়েটা এভাবে রিয়াক্ট করলো। মিহি যে কাগজটা তুললো। মেয়েটা যা করছে একদম ঠিক করছে, তোকে এটাই করা দরকার ছিল। হাদারাম গাদা একটা। একে একে আমরা সবাই কাগজটা পড়লাম। আমাদের হাসি দেখে কে হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, কাগজে কি এমন লেখা ছিল? কাগজে লেখা ছিল, উইল বি মাই আয়া। মেয়েটার নাম রায়া ছিল। এক্সাইটমেন্টে রায়া বদলে আয়া লিখে দিয়েছে। আদ্র ভাইয়ের কথা শুনে খিল খিল করে হেসে দিলাম। উনিও হাসছে। হাসি থামিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম আমার দিকে। নজর সরছে না ওনার। হাসি থামিয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছো? তোর হাসি, তোকে হাসলে কতটা সুন্দর লাগে, একদম রৌদ্রময়ী লাগে। আমার রৌদ্রময়ী। আদ্র ভাই শেষের কথাগুলো বিড় করে বলো, অস্পষ্ট হয়, শুনতে পাইনি। দুজনে মিলে গল্প আড্ডার সময় বয়ে গেল নিজ গতিতে। সকালে মিষ্টি আলো চোখে পড়তে ঘুম হালকা হয়ে এলো। ঘুম ভেঙে গেল, উষ্ণতা ছড়িয়ে উঠতে ইচ্ছে করছে না। মন চাচ্ছে কম্বল জড়িয়ে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। পাশে থাকা ফোন বিকট শব্দ বেজে উঠল। হাত দিয়ে ফোন খুঁজছি, আশেপাশে কোথাও পাচ্ছি না রিংটনের শব্দ। বিরক্ত লাগছে। অকথ্য মুখ আদার করে উঠে বসলাম। বজ্জাত ফোনটা পড়ে আছে টেবিলের ওপরে। মেজাজ খারাপ হলো। এই অবেলায় কেউ কল দিয়েছে। মনে মনে ফোন দিয়ে আটলাম, যে হোক তাকে আচ্ছা মতো ধোলাই দিব। যেই ভাবা সেই কাজ। ফোন তুলে চোখের সামনে নিতেই মেজাজ তুঙ্গে উঠে গেল। ইচ্ছে হলো ফোনটাকে তুলে আছাড় দিই। না না, আমার তো স্বাদের ফোন, কোন দুঃখে আছাড় দিতে যাব? আছাড় তো দিব অফিসের লোকগুলোকে। এই অফিসের লোকদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই? সকাল সকাল মানুষদের ফোন দিয়ে বিরক্ত করে শুরু করে। খারাপ মেজাজকে শান্ত করতে ব্যালকনিতে এলাম। সকালে শীতল হাওয়ার সাথে ব্যালকনি জুড়ে বিভিন্ন ফুলেদের সুবাস। শীতল হাওয়ার শরীরে শিরশির অনুভব হচ্ছে। গুটিসুটি মেরে বারান্দা রাখা দোলনায় বসে পড়লাম। কুয়াশা আচ্ছন্ন আশেপাশ। শিশির বিন্দু ছেয়ে আছে ঘাসের উপরে। শিশিরের উপরে রোদের আলো পড়া একমাত্র মুক্ত ন্যায় ঝলমল করছে। মন মুগ্ধ করার মতো পরিবেশ। এর সাথে ধোয়া ওঠার চা হলে বিকেল কিছুটা একদম জমে উঠবে। উঠে হাঁটা দিলাম নিচে। রান্নাঘরে আম্মুরা খাবার বানাচ্ছে। আমায় দেখে বড় আম্মু জিজ্ঞেস করলো, এত সকালে রান্নাঘরে কি করছিস রোজ সোনা? এই শীতের সকালে কুয়াশার সাথে এক কাপ ধোয়া ওঠা চা হলে জমে যেত, তাই চা বানাতে এলাম। তুই বস, আমি বানিয়ে দিচ্ছি। বড় আম্মুর কথা মতো রান্নাঘরে ক্যাবিনেটের ওপরে বসে পড়লাম। পাশ থেকে আম্মু বলে উঠল, কতকাল আর করে দিবে আপা? বিয়ে হয়েছে, 2 দিন পর শ্বশুর বাড়ি যাবে। এখনও কি গালে খাইয়ে দেওয়ার বয়স? বেশি বড় হয়েছে নাকি? বাচ্চা একটা মেয়ে। আর আমাদের মেয়েরা তো এমন না যে কিছু পারে না, ওরা কম বেশি সবই পারে। বাবার বাড়িতেও যদি কাজ করতে খেতে হয়, তাহলে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য কোথায়? আর আপা এমন না যে ওর খুদ ধরবে, দজ্জাল শাশুড়িদের মতো করবে, আরও লাই দিয়ে দিয়ে মাথায় তুলবে মেয়েকে।
পরে কুড়ে হোক, হলে হবে। তুই চুপ কর তো। আমার মেয়েকে আমি বানিয়ে দিচ্ছি, তোর কি? বড় আম্মুর কথার বিপরীতে আম্মু আর কিছু বলল না। আম্মুর চুপসে যাওয়া মুখ দেখে মিটিমিটি হাসছি। বড় আম্মুর কথাগুলো ভাল লেগেছে। আম্মু এমনই করে, কিছু হলেই ভুল ধরা শুরু করে। শাশুড়িদের মতো কথায় কথায় শাসন করে। বড় আম্মু এক মগ চা বানিয়ে আমার হাতে দিয়ে বলল, এই নে, এই ঠান্ডায় বাহিরে ঘুরঘুর করার দরকার নেই। মাথা নেড়ে সায় জানিয়ে চলে এলাম। দোলনায় কম্বল জড়িয়ে বসে বসে প্রকৃতি উপভোগ করছি, তার সাথে ধোয়া ওঠা চা। সব মিলিয়ে সময়টা উপভোগ্য। খাবার টেবিলে আমাদের সকল কাজিনদের মেলা বসেছে। অভ্র ভাই, ভাবি, ঈশিতা আপু, ইরভা, রোশনি, আমি, শুভ ভাই, রুদ্র ভাইয়া। ইরফান ভাই বাড়ি নেই, গতকাল রাতে বেরিয়েছে, এখনো ফিরেনি। অনেক দিন বাদে সবাই একসাথে বসে আড্ডা হচ্ছে। আমার পাশের চেয়ার ফাঁকা পড়ে আছে। অপর দিকে ঈশিতা আপু বসেছে। আচমকা কেউ পাশে বসল। পাশ ফিরে তাকাতেই দেখলাম আদ্র ভাই বসেছে। ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে ঈশিতা আপুর সাথে কথা বলায় মগ্ন হলাম। পাশ থেকে ফিস ফিস কণ্ঠে ভেসে এলো, 10টা না 5টা না একটা মাত্র বরকে রেখে খেতে বসে গেছিস, কি নিষ্ঠুর বউ তুই। এতটা নিষ্ঠুর না হলেও পারতি। তুমি পড়ে পড়ে ঘুমালে আমি কি করব বলো। কি করবি মানে? যে মধুর কণ্ঠে ডাকবি, ওগো শুনছো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আমাকে কি তোমার সেকেলের বউ মনে হয়? ওগো কি গো বলবো, বউ তো বই, সেটা হোক একালের বা সেকেলের। আমি পারবো না। ফিস ফিস করে দুজন কথা বলছি। পাশে থাকা ঈশিতা আপু বলে উঠল, আদ্র ভাই শুধু বউয়ের সাথে ফিস করে প্রেম করলে হবে? আমাদেরও একটু পাত্তা দেও। আফটার অল আমরা তোমার সাতারা চিহ্ন লিখা হই। আদ্র ভাই বিড়বিড় করে বলল, বউ একটু সুন্দর করে কথাই বলছে না, তার সাথে আবার প্রেম। নির্দয় বউ। চোখ রাঙিয়ে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি কি শুরু করেছে? সবার সামনে আমায় লজ্জায় ফেলতে চাইছে বজ্জাত লোকটা। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি আমি, রোশনি, ইভা আর ঈশিতা আপু। সরকারি ছুটি থাকায় সবাই বাসায়। আড্ডা দেওয়ার এক সময় রোশনি ফট করে বলে উঠল, চলো মুভি দেখি। আইডিয়া মন্দ না, অনেক দিন হলো সবাই একসাথে বসে মুভি দেখা হয় না। রোশনির কথায় সাইড জানিয়ে টিভি চালু করলাম। নিউজ চ্যানেলে দেওয়া। চোখ আটকে পড়ল ব্রেকিং নিউজের ওপর। গোটা গোটা অক্ষরে টিভির নিচে হেডলাইনে ভেসে উঠছে লেখাগুলো, অস্ত্র পাচার মামলায় গ্রেফতার মিস ইরা গতকাল রাতে জেলখানা থেকে পালাতে নিলে থামতে বললে না থামায়, তাকে ক্রসফায়ার করা হয়। গধূলি বিকেলে দক্ষিণা হাওয়া, আকাশ জুড়ে রৌদ্র মেঘেদের ভেলা। পেজো পেজো মেঘ ভেসে বেড়াচ্ছে। শীতের বিকেলে পাশের মাঠে বাচ্চারা ব্যাডমিন্টন খেলেছে। তাদের মাঝে আলাদাই এক আনন্দ, উত্তেজনা। আগে আমরাও শীতের সময় বিকেলে বেলা বাগানে ব্যাডমিন্টন খেলতাম। এবার খেলা হয়নি। উল্টো দিক ঘুরে তাকালাম। ধপ ধপ পায়ে কেউ এগিয়ে আসছে সিঁড়ি দিয়ে। মিনিটের মাঝে মানুষটা এসে আমার সামনে দাঁড়ালো। একদম সামনে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে জিজ্ঞেস করল, এই বিকেলে বেলা এখানে কি করছি? গধূলি বিকেল বিলাস করছি, একা একা। তাহলে দোকা কোথায় পাবো? চোখের সামনে জল জ্যান্ত বর দাঁড়িয়ে আছে, তাকে তুই অস্বীকার করেছিস। বিয়ের পরও নিজেকেই সিঙ্গেল দাবি করতে চাইছিস। এই ছলনা সহ্য হবে না বলে দিলাম। দুপুরে খেয়ে বেরিয়েছিল কে? কে আবার? আমি। তাহলে বিকেল বিলাস করার জন্য তোমার কোথায় পাবো বলো? কল করে ডেকে নিলেই পারতিস। তুমি আসতে। আদ্র ভাই চোখে চোখ রেখে সম্মোহনী কণ্ঠে বলে উঠল, তুই শুধু একবার ডেকে দেখ, আমি সব ছেড়ে ছুড়ে 7 সমুদ্র 13 নদী পার করে তোর কাছে চলে আসব। তুই শুধু আমায় একবার ডাক। আদ্র ভাইয়ের কথা শুনে থমকে গেলাম। এই মানুষটা এমন কেন? কোনো কথার পৃষ্ঠে এমন কিছু বলে বসবে যার বিপরীতে বলার মতো কিছু খুঁজে পায় না। সব সময় আমায় এমন পরিস্থিতিতে ফেলে দেয়। বজ্জাত লোক একটা। এরপরের বার ডাকবো, দেখবো কেমন আসো। আদ্র ভাই বুকে হাত গুজে জিজ্ঞেস করল, যদি সত্যি সত্যি আসি, তাহলে? তাহলে আর কি, তুমি যা চাইবে তাই পাবে। কথাটা শুনে আদ্র ভাইয়ের চোখ জল জল করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, সত্যি? সন্দেহ আছে? না, তুই যেহেতু বলছিস তাহলে আর সন্দেহ কিসের? বলে তো দিলাম, কিন্তু এখন কি হবে যদি সত্যি সত্যি চলে আসে? চিন্তার বিষয়। ভাবতে শুরু করে দিলাম। আরে বুদ্ধি পেয়ে গেছি। আমি কখনো ওনাকে ডাকবই না, তাহলেই তো হবে। মনে মনে নিজের বাহুতে নিজেই চাপড় দিয়ে শাবাশি দিলাম। বাহ রোদ, তোর তো অনেক বুদ্ধি। দেখতে হবে না, খান বাড়ির মেয়ে বলে কথা।
রাতে সবাই বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছি। সবাই বলতে আমি, ঈশিতা আপু, রোশনি, ইরভা, ভাবি, আর আম্মুরা। আম্মু আমার মাথায় তেল মালিশ করে দিচ্ছে। এর মাঝে হাতে এপ্রন ঝুলিয়ে প্রবেশ করলো শুভ ভাই। ওপর না গিয়ে আমাদের দিকে এলো। আমাদের আড্ডা দিতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, সবগুলো পড়াশোনা লাটে তুলে গল্পে মজেছিস। রেজাল্ট শুধু খারাপ হোক, তারপর এক একটাকে ধরে ধরে শাস্তি দিব। এই চলে এসেছে আমাদের বাড়ির পড়ুয়া ছেলে। বাড়িতে পড়া নিয়ে সবচেয়ে সিরিয়াস এবং ভালো স্টুডেন্ট হলো শুভ ভাই। তারপর ঋষভ ভাইয়া। এরা পারলে সারাদিন বইয়ের মাঝে ডুবে থাকে। আমার ভাই তো বাড়ি ছেড়েছে পড়া করে। তার নাকি বাড়িতে থাকলে পড়াশোনা হয় না, তাই হোস্টেলে উঠেছে। বাকিরা যেমন তেমন। সবচেয়ে ফাঁকিবাজ হলাম রুদ্র ভাইয়া, আমি, ইরভা আর রোশনি। পড়তে না বসার জন্য যতটা বাহানা দেওয়া দরকার আমরা সবই দিতে পারি। আর শুভ ভাই আছেন একজন, আমাদের ঘাড়ে ধরে পড়তে বসায়। কি হলো, সবগুলো এখনো বসে আছিস? পড়তে যাচ্ছিস না কেন? শুভ ভাইয়ের রাম ধমক খেয়ে সবগুলো উঠে সিঁড়ি বেয়ে যার যার রুমে দৌড়। আম্মুরা আমাদের দৌড়ে যেতে দেখে হাসছে। এক দৌড়ে রুমে এসে সোজা টেবিলে। শুভ ভাই এসে যদি দেখে পড়তে বসিনি তাহলে কপালে দুঃখ আছে। বই খুলে পড়তে বসে গেলাম। জীব বিজ্ঞান বই পড়ছি কম, বকছি বেশি। কোন বজ্জাত যে এই পড়া নামক অত্যাচার আবিষ্কার করেছিল তাকে দেখতে ইচ্ছে করছে। মন চাচ্ছে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে ফেলি। বই বের করেছে ভালো কথা, তোদের শরীরে পার্টস নিয়ে এত বেশি ভাবতে কে বলেছে? যেটা যেখানে থাকার থাকলেই হলো। এগুলো এত খেটে লাভ কি? একটা হলেই তো হলো। ক্লাস 9-এ ভেবেছিলাম মানবিক বিভাগে পড়ব। এতে খাটুনিও কম হবে। সারা বছর ঘুরে ফিরে আড্ডা দিয়ে বেরাবো। শুধু পরীক্ষার আগের দিন পড়ে পাশ করব। কিন্তু সেই সুখবোধ হয় আমার কপালে নেই। ভর্তি হতে গেলে স্কুলের স্যাররা ধরে বেঁধে জোর করে সায়েন্স ধরিয়ে দিল। মোটা মোটা বই দেখে সেদিন ঢোক গিলেছিলাম। ভেবেছিলাম পড়ে চেঞ্জ করব, কিন্তু শুভ ভাই সেটা হতে দিলে তো। তার ভাষ্য মতে আমি এতটাও গাধা স্টুডেন্ট নই যে আমাকে সায়েন্স গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে যেতে হবে। আর উনি এটা হতেও দিবে না। শুরু হলো এক প্রকার যুদ্ধ। পড়া যুদ্ধ। শুভ ভাই পারে না গুলিয়ে পড়া আমায় খাওয়ায়। বুঝতে শেখার পর থেকে অবচেতন মনে কেন যেন ডক্টর হওয়ার স্বপ্ন দেখেছিলাম। সেটাও শুভ ভাইকে দেখেই। বিশেষ করে এপ্রন জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগতো। পরলে কেমন ডাক্তার ডাক্তার ফিল আসে। কতবার যে লুকিয়ে লুকিয়ে শুভ ভাইয়ের এপ্রন পরেছি তার ইয়াত্তা নেই। তাই গ্রুপ আর চেঞ্জ করলাম না। শুভ ভাইয়ের পরিশ্রম আর নিজের চেষ্টায় এসএসসিতে রেজাল্ট জিপিএ -5 এসেছে। কিন্তু এবার কি হবে? এসএসসিতে সায়েন্স যেমন তেমন, ইন্টারের পড়া পুরোই চেঞ্জ। মনে হচ্ছে কুয়া থেকে নদীতে এসে পড়েছি। কয়েক দিন পর দেখা যাবে নাকের জলে চোখের জলে এক হবে। মাঝে মাঝে ইচ্ছে করে রসায়ন বইয়ে থাকা কেমিক্যালে ডুব দেই। এতে অন্তত কিছুটা শান্তি পাওয়া যাবে। মাথা থেকে সকল চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দিলাম। গভীর রাত। বাড়ির সকলে এতক্ষণে ঘুমিয়ে গেছে নিশ্চিত। পড়ার টেবিলে থেকে উঠে আড়মোড়া দিয়ে উঠলাম। এতক্ষণ বসে থাকার ফলে পিঠ ধরে এসেছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 1:13। এতক্ষণ বসে পড়লাম আমি। অবাক করা কাণ্ড তো। পড়তে বসার খানিকক্ষণ পরে রুমে আগমন ঘটল শুভ ভাইয়ের। পাশের চেয়ার টেনে বসল। টেবিলে থাকা উচ্চতর গণিত বইটা টেনে নিয়ে ঘাটাঘাটি করল কিছুক্ষণ। অতঃপর কতগুলো ম্যাথ দাগিয়ে দিয়ে বলল, আজ রাতের মধ্যে এগুলো করে রাখবি, কাল সকালে এসে দেখব। বলে চলে গেল। এদিকে আমার মাথায় হাত। এতগুলো ম্যাথ করব কিভাবে? কম করে হলেও 50টা হবে। কি আর করার, করতে তো হবেই। দুটো ম্যাথ করা শেষ হলে নিচ থেকে ডাক পড়ল খাবার খেতে যাওয়ার জন্য। ভাবলাম আরো কয়েকটা ম্যাথ করে তারপর যাব। কিন্তু সেটা হতে দিলে তো। রোশনি এসে হাজির। অগত্যা খেতে যেতে হলো। খেয়ে এসে সেই যে বসেছি, সবে মাত্র উঠলাম। সবগুলো ম্যাথ শেষ করে তবে উঠেছি। রুমে হাঁটাহাঁটি করছি, তবে ভালো লাগছে না। খোলা আকাশের নিচে মন খুলে শ্বাস নিতে পারলে বোধহয় ভালো লাগতো। গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম ছাদের উদ্দেশ্যে। পা টিপে টিপে যাচ্ছি। সবাই ঘুমিয়ে আছে। এই রাতের বেলা ছাদে গেছি জানতে পারলে বকবে। আম্মু সব সময়েই আমায় রাতে ছাদে যাওয়ার জন্য বকে। রাতে ছাদে গেলে নাকি তেনারা এসে নিয়ে যাবে। আমি বরাবরই হাঁ করে আম্মুর কথা উড়িয়ে দেই। ভূত প্রেতে ভয় আমার নেই।
ছাদের দরজার কাছে এসে ভ্রু কুঁচকে গেল। ছাদের দরজা খোলা। বিকেলে তো ছাদের দরজা লাগানো হয়েছিল। আদ্র ভাই নিজ হাতে লাগিয়েছে যেন আমি রাতে ছাদে না আসি। তাহলে কে খুলল? ছাদে উঠে আশেপাশে চোখ বুলালাম। এক কোণে ছায়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। এগিয়ে গেলাম সেদিকে। উল্টো দিকে ফিরে কেউ ফোনে কথা বলছে। কাছে গেলে কণ্ঠস্বর ক্লিয়ার হলো। ইভান ভাই ফোনে কারোর সাথে কথা বলছেন। ক্রুর হেসে কাউকে বলছে। ইরা অনেকবার বেড়েছিল, তাই এটা হওয়া জরুরি ছিল। ওর কারণে আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভালোবাসার মানুষটাকে ও আমায় পেতে দেয়নি। ওর জন্য আমি সব হারিয়ে হয়েছি দেবদাস। তারপরও ভেবেছিলাম ওকে ছেড়ে দিব। আদালত ওকে যেই শাস্তি দিবে সেটাই ওর শাস্তি হবে। কিন্তু ও সেটা হতে দিল না। ও আমায় হুতারার চিহ্ন মুখী দিল, ও আমার প্রাণ ভোমরা কেড়ে নিবে। তাই ওর প্রাণটাই আমি নিয়ে নিলাম। ওর মতো জঘন্য মেয়ে বেঁচে থাকার যোগ্য না। নারী জাতির কলঙ্ক। ওকে মেয়ে তারা চিহ্ন রেছি বেশ করেছি, সেজন্য আমার একটুও আফসোস নেই। সামান্যতম না। ইভান ভাইয়ের কথা শুনে মাথা চক্কর দিয়ে উঠল। উনি এগুলো কি বলছে? উনি ইরাকে মেয়ে তারা চিহ্ন রেছে? ইভান ভাই একটা জলজ্যান্ত মানুষকে মেয়ে তারা চিহ্ন রে ফেলেছে। ওনার বুক কি একবারও কাঁপেনি? এখন কি হবে? পিছিয়ে যেতে নিলাম। পাশে থাকা ফুলের টবে পা বেজে গেল। ধড়াস করে টব পড়ে ভেঙে গেল। আমিও পড়ে যেতে নিলাম। কিছু পড়ে যাওয়ার শব্দে ইভান ভাই পিছনে ফিরে তাকালো। আমায় পড়ে যেতে দেখে সাথে সাথে ধরে ফেলল। ফোনের অপর পাশের মানুষটাকে বলল, তোর সাথে পড়ে কথা বলছি। এখন রাখছি। কল কেটে ফোন পকেট ঢুকিয়ে আমায় সোজা করে দাঁড় করিয়ে দিলেন। বুকে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করছিস? ইভান ভাইকে দেখে ভয় লাগছে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, পড়া শেষ, তাই 2 মিনিটের জন্য এসেছিলাম। আমি এখনই চলে যাচ্ছি। আপনি কথা বলুন। চলে আসতে নিলাম। ইভান ভাই আটকে দিলেন। ভয়ে পাচ্ছিস আমায় রোদ পাখি? মাথা নেড়ে নাকচ করলাম। ইভান ভাই বুক ভরে শ্বাস নিয়ে বলল, সবার ভালোর জন্য কিছু মানুষ নামক অমানুষগুলোকে নামা তারা চিহ্ন রলে নয়। ওরা বেঁচে থাকলে নিরপরাধ মানুষগুলোকে ভুগতে হবে, তাই তাদের মরে যাওয়াই শ্রেয়। তাই বলে তুমি ইরাকে মেয়ে তারা চিহ্ন রে ফেলবে। এখন পুলিশ তোমায় ধরে নিয়ে যাবে না। তোমার জেল হবে তো। ইভান ভাই মুচকি হাসল। হেসে বলা শুরু করলো, ইরা অপরাধী। যেন তেন নয়, ভয়ঙ্কর অপরাধী। ওর জন্য আমাদের দেশের সাধারণ মানুষগুলোকে সাফার করতে হয়েছে। আর এমনিতেও ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সারা জীবন জেলে থাকতে হবে। সরকারকে ওর সারা জীবনের খরচ বহন করতে হবে। ওর মতো জঞ্জালের পিছনে খরচ করার মতো এত টাকা সরকারের নেই। তাই ওর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বেটার। কিভাবে মা তারা চিহ্ন রলাম জানতে চাস? মাথা দুলিয়ে সায় জানালাম। ইভান ভাই ফের বলা শুরু করলেন, ওকে জেল থেকে বের করে খানিকটা দূরে নিয়ে গিয়ে বলেছি ও যদি এখান থেকে এক দৌড়ে চলে যেতে পারে তাহলে ও মুক্ত। বেচারি আমার কথায় বিশ্বাস করছে। একটু দূরে যেতেই গুলি ছুঁড়েছি। জানিস কতগুলো গুলি ছুঁড়েছি? একটা না, দুটো না, 5-5টা। মুহূর্তের ব্যবধানে ও লুটিয়ে পড়েছে মাটিতে। তখন কি যে সুখ অনুভব করছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। ওর কারণে দাদুমনি আমাদের ছেড়ে চলে গেছে। শুধুমাত্র ওর জন্য আমার সাজানো গোছানো জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে। সব হারিয়েছি আমি। ওকে এত সহজে ছেড়ে দিই কিভাবে বল? তোমার জেল হলে? ইভান ভাই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার কিচ্ছু হবে না। সিনিয়র অফিসার সব সামলে নিবে। তুই আমায় নিয়ে এত টেনশন করিস না। মন দিয়ে পড়াশোনা কর। আমি তাকিয়ে আছি ইভান ভাইয়ের দিকে। গতকাল বেরিয়েছে মানুষটা, কখন ফিরেছে কে জানে। খেয়েছি কি? সারাদিন বাহিরেই কাটান তিনি। পরনের কালো শার্টটা এলোমেলো হয়ে কুঁচকে আছে। চুলগুলো উস্কুস। মুখ শুকিয়ে গেছে। ঠিক মতো নিজের যত্ন নেন না। খেয়েছেন কিছু? অদ্ভুতভাবে হাসলো মানুষটা। হাসি বজায় রেখে বলল, কাজের চাপে নাওয়া খাওয়া সব ভুলে বসেছি। সত্যি বলতে খাওয়ার ইচ্ছে জাগেনি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করে আনছি। তোকে কষ্ট করতে হবে না। ইচ্ছে হলে আমি খাবার গরম করে খেয়ে নিব। তুই ঘুমাতে যা। আমি নিচে গেলাম। বড় আম্মু জেগে থাকলে নিশ্চয়ই তার আদরের ছেলেকে না খেয়ে ঘুমাতে দিত না। না খেয়ে, নিজের যত্ন না নিয়ে কি হাল বানিয়েছে। খাবার গরম করে টেবিলে রাখতেই ইভান ভাই এসে বসল। খাবার তার দিকে এগিয়ে দিলাম। তিনি খাওয়া শুরু করল। দেখেই বোঝা যাচ্ছে পেটে খিদে ছিল।
কাউকে খেতে দিয়ে চলে যাওয়াটা কেমন? তাই চেয়ার টেনে বসে পড়লাম। ইভান ভাই এক মনে খাচ্ছেন। বাসায় এসেছেন কখন? মিনিট 10 আগে। একটু সময় নীরবতা পালন করলাম। ফের জিজ্ঞেস করে বসলাম, ইভান ভাই আপনি বাসায় থাকেন না কেন? সারাদিন বাহিরে কি করেন? বাড়িতে আসলেও তো পারেন। ইভান ভাই কেমন করে তাকালো আমার দিকে। অতঃপর বললেন, পাখিরা দিন শেষে তাদের বাসায় ফিরে আসে কারণ সেখানে তার জন্য কেউ অপেক্ষা করে। যে তার জন্য পথ চেয়ে বসে আছে। তেমন প্রতিটা মানুষ একটা নির্দিষ্ট মানুষের টানে বাড়ি ফিরে। যেই মানুষটা সে ফিরে এলে আনন্দে আত্মহারা হবে। তার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবে। আমার এমন কেউ নেই। সবচেয়ে বড় কথা বাড়ি ফিরলে আমার কেমন কান্না কান্না পায়, দম আটকে আসে, নিজেকে পাগল পাগল লেগে। তাই যতটা পারা যায় বাহিরে বাহিরেই থাকি। কথাগুলো শেষ করে উঠে পড়লেন। বেসিনে হাত ধুতে ধুতে বলল, খাবারগুলো রেখে দে। খাবার গুছিয়ে ফ্রিজে রেখে টেবিল পরিষ্কার করছি। ইভান ভাই সিঁড়ি বেয়ে ওপরে যেতে যেতে বলল, আদ্র অনেক ভাগ্যবান। অনেক ভাগ্য করে তোকে পেয়েছে। কথাগুলো বলে অদ্ভুত ভঙ্গিতে হাসল। অতঃপর বিড়বিড় করে বলল, আর আমি হলাম অভাগা যে তোকে পেতে গিয়েও হারিয়ে ফেলেছি।